আচ্ছা, এবার আমরা কোলয়েডের ধর্মতে আসবো। কোলয়েডের সাধারণ প্রকৃত যে দ্রবণ তাদের তুলনায় তাদের থেকে কোলয়েডের কতগুলো ধর্ম আলাদা হয়। যেমন ধরো, এমনি সাধারণ প্রকৃত দ্রবণ তো সম্পৃক্ত হয়, কোলয়েড দ্রবণ কিন্তু সম্পূর্ণ সম্পৃক্ত হয় না। এটা মানে সমসত্ব হয় না, এটা অসমসত্ব। অসমসত্ব মানে বোঝো নিশ্চয়ই, অসমসত্ব হয় যেহেতু ওর কোলয়েড কণার আকার ছোট, খালি চোখে কোলয়েড কণার সমসত্ব মনে হয় সেজন্যে, কিন্তু মানে হাই কোয়ালিটি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কিন্তু অসমসত্বটা বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রঙটা কেমন হবে কোলয়েডের রঙ। এমনি সাধারণ যদি আমরা ধরো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কি দেখি, জল নিলাম, তার মধ্যে কপার সালফেট দিলে নীল হয়ে গেল, মানে দ্রাবর রঙটার ওপরেই দ্রবণের রঙটা নির্ভর করে। কিন্তু কোলয়েডের ক্ষেত্রে যেটা বিস্তৃত দশা যেটা আর কি, মানে দ্রাবর মতন যে ব্যাপারটা, সেই দ্রাবটার সাইজের ওপরে নির্ভর করবে। বুঝেছো? যেমন ধরো, যদি কোলয়েডের সাইজটা যদি ছোট হয়, তাহলে সে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে, আর বিকিরণ করবে কি বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো। কেমন? আবার যদি সাইজটা যদি বড় হয়, তখন সে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে শোষণ করে বিকিরণ করবে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো। যেমন ধরো গোল্ড সল যখন ছোট ছোট আছে, তখন ছোট তরঙ্গ দৈর্ঘ্য আলো শোষণ করছে, আর বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো তখন বেরোচ্ছে তার থেকে। ঠিক আছে, বিকিরণ করছে বড় তরঙ্গ দৈর্ঘ্যের, মানে লাল। কেমন? আবার গোল্ড সল্টটা যখন বড় আকারটা যখন বড় হচ্ছে, ক্রমশ আকার গোল্ড অণুগুলো আরও বড় হচ্ছে, দিয়ে যখন বড় আকারের হচ্ছে তখন সে কী করছে, বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করছে, আর ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো তখন সে বিকিরণ করছে। তার মানে যখন বড় করছে, যখন বড় তখন ছোট করছে, তখন সেটা নীল হচ্ছে। মানে গোল্ড সল তার মানে দেখো লাল থেকে ক্রমশ নীল হবে, যত বড় হবে তত লাল থেকে নীল হবে। তো সুতরাং সাইজটার উপরে, সলের যা সাইজ, সেই সাইজের উপরে নির্ভর করবে কোলয়েডের রঙটা বা বর্ণটা কেমন হবে। কেমন? আচ্ছা, এরপরে আসছে যে অধিশোষণ ক্ষমতা। আমরা জানি যে কোলয়েড দ্রবণের, প্রকৃত দ্রবণের যে দ্রাবক তাকে তো আমরা দেখতেই পাই না। কোলয়েড দ্রবণের কিন্তু যে দ্রাবটা বা মিশ্রিত দশা আর কি, তার একটা অধিশোষণ ক্ষমতা আছে। যেমন ধরো ফেরিক হাইড্রক্সাইড সল। ফেরিক হাইড্রক্সাইড সল করে কি, এর মধ্যে যদি আমি ফেরিক ক্লোরাইড দিই FeCl3, তাহলে Fe3+ আয়নকে ও নিজের দিকে, নিজের পৃষ্ঠতলে শোষণ করবে। তার ফলে কি হবে, ও একটা বিশেষ চার্জ হবে, মানে পজিটিভলি চার্জড হবে। সিমিলারলি যদি আর্সেনিয়াস সালফাইড হয় S2S3, এ আবার উল্টো, এ করবে কি S- কে শোষণ করবে। তার মানে সে তখন নেগেটিভলি চার্জড হবে। বুঝেছো? অধিশোষণ করে পজিটিভ বা নেগেটিভলি চার্জড হয়। কেমন? আচ্ছা, এবারে দেখো কোলয়েডের যেগুলো ধরো সংখ্যাগত ধর্ম আর কি, তোমরা এর পরে দ্রবণে পড়বে, কলিগেটিভ প্রপার্টি, মানে কতগুলো ধরো অসমোসিস, তারপরে স্ফুটনাঙ্কের উন্নয়ন এগুলো নির্ভর করে যে দ্রবণের মধ্যে দ্রাব্য পদার্থের সংখ্যা কত আছে তার উপরে নির্ভর করে। এখন দেখো, যখন জলের মধ্যে ধরো যখন আমরা চিনি দিচ্ছি, সেটা প্রচুর চিনির অণু জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে। আর কোলয়েডের ক্ষেত্রে যখন জলের মধ্যে আমরা কোনো অন্য মানে কোনো কোলয়েড, ফেরিক হাইড্রক্সাইড বা কোনো একটা অন্য কোনো বিস্তৃত পদার্থ দিচ্ছি, তখন সে কী করছে, কি যুক্ত হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ধরো 500টা দিয়েছি, 500টা অণু দেওয়া হয়েছে, এবার তারা তো যুক্ত হয়ে যাচ্ছে, 500টা থেকে হয়তো তারা 100টা হয়ে গেছে। তার মানে আমি যতগুলো দিয়েছি তার তুলনায় কিন্তু আমার সংখ্যাগত ধর্ম তো সংখ্যাটা কমে গেছে। 500 দিয়েছি, সেই জায়গায় 100 হয়ে গেছে, 5টা করে জুড়ে গিয়ে 100 হয়ে গেছে। তার ফলে সংখ্যাগত ধর্মগুলোর পরিবর্তন হয়, মানে কমে যায়। কোলয়েড দ্রবণে সবসময় সংখ্যাগত ধর্ম যেগুলো, সেগুলো কমে যায়। এরপরে আসছে টিন্ডাল এফেক্ট বা আলোর ধর্ম। আলোর ধর্ম মানে কি, কোলয়েডের যেহেতু সাইজটা প্রকৃত দ্রবণের থেকে, কোলয়েড দ্রবণের যে দ্রাব্য পদার্থ আর কি, তার সাইজটা যেহেতু একটু বড় হয়, তার ফলে হয় কি, তার উপরে যখন আলোকরশ্মি এসে পড়ছে, তখন সেটা না প্রতিফলিত হয় না। সেটা হয় কি, আলোকরশ্মি এসে পড়লে সেটা একটু ব্যাকাভাবে বেরিয়ে যায়। তারপরে আমরা যদি একটু পাশ থেকে দেখি, তাহলে আলোকরশ্মিটার আমরা দেখব যে
অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে তো সরাসরি দেখা যাবে না, আমরা যখন এমনি পাশ থেকে দেখব তখন দেখব যে আলো বিচ্ছুরিত হচ্ছে। তার মানে কোলয়েড দ্রবণের মধ্যে যদি তীব্র আলো ফেলা হয় তাহলে আমরা দেখব চকচক করছে, মানে আলোটা পড়েই কোলয়েড পদার্থের উপর আলোটা পড়ে পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, সেটা আমাদের চোখে চকচক করবে। যেমন তোমরা এমনিতে দেখবে যখন কোনো একটা ধরো জায়গা দিয়ে ঘরের মধ্যে ধরো তীব্রভাবে সূর্যের আলো ঢুকে আসছে, সূর্যের আলো ধরো কোনো একটা জায়গাতে একটা ফুটো আছে বা কিছু আছে, ঘরের জানলা দিয়ে একটা জায়গা দিয়ে আলো সূর্যের আলো ঢুকে আসছে। তুমি যদি ভালোভাবে দেখো ওখানে তাকিয়ে দেখবে ধূলিকণাগুলো কিন্তু কোলয়েড, ধূলিকণার গায়ে ওই সূর্যের আলো পড়ে ধূলিকণাগুলো চকচক করছে দেখবে। এটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট তোমরা আগেও দেখেছো যে যখন ওই সালফুরিক অ্যাসিড উৎপাদন করা হয়েছে না স্পর্শ পদ্ধতিতে, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো, তখন কি করা হয়েছিল, তখন এই সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের মিশ্রণটা একদম বিশুদ্ধ কিনা দেখার জন্য কি হয়েছিল, এই প্রকোষ্ঠটার মধ্যে তীব্রভাবে আলো ফেলা হয়েছিল। তীব্রভাবে আলো ফেলে দেখা যায় যদি চকচক করে তখন বোঝা যাবে যে ধুলো মুক্ত হয়নি, মানে বাতাসে ধূলিকণা তো কোলয়েড, তার উপর আলো পড়লে চকচক করবে। টিন্ডাল এফেক্ট দিয়ে আমরা বুঝতে পারি যে বাতাসটা কতটা পরিশুদ্ধ, মানে কতটা ধূলিকণা কম আছে। যদি দেখি যে চকচক করছে তার মানে বুঝবো যে এই সালফার ডাইঅক্সাইডের অক্সিজেনের মিশ্রণটা সম্পূর্ণ বিশুদ্ধ নয়, তখন আবার সেটাকে বিশুদ্ধ করা হয়। তোমরা মনে আছে কিনা জানি না, স্পর্শ পদ্ধতিতে যখন সালফুরিক অ্যাসিড উৎপাদন করা হয়েছে এটা কাজে লাগানো হয় টিন্ডাল এফেক্টকে। আচ্ছা, টিন্ডাল এফেক্টটা কেন হয়? যখন কোনো বস্তু যখন আলোকরশ্মিকে প্রতিফলন করতে পারে তখন ওই বস্তুটার যে আকার সেটা মানে যে আলোকরশ্মি যেটা পড়ে তার তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের থেকে বেশি হলে, আপতিত আলো মানে আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেকের থেকে যদি ছোট হয় তাহলে ওই বস্তু তখন আলোকরশ্মিকে প্রতিফলন করতে পারে না। বুঝতে পেরেছো? যদি যে বস্তুকণার উপরে পড়ছে তার আকারটা যদি আলো যেটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের চেয়েও ছোট হয় তখন প্রতিফলন ঘটাতে পারে না। এবারে যখন প্রকৃত দ্রবণ হচ্ছে তখন তো ছোট, ভীষণই ছোট, তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও তখন ছোট হয়ে যায়, অর্ধেকের থেকে তখন ছোট হয়ে যাচ্ছে, তার ফলে প্রতিফলন ঘটাতে পারে না। কিন্তু কলয়েড কণাগুলোর আকার এমনি সাধারণ যে দৃশ্যমান আলো তার তরঙ্গ দৈর্ঘ্যের মানে তরঙ্গদৈর্ঘ্য থেকে ছোট হয় কণাগুলোর, সেগুলো প্রতিফলন ঘটাতে পারছে না। এই জন্য সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ওগুলোকে সরাসরি দেখতে পাই না। কিন্তু কলয়েড কণাগুলো প্রথমে যখন যে আলোকরশ্মিটা পড়লো সেটাকে অধিশোষণ করছে, সেই অধিশোষিত আলো থেকে আবার ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিচ্ছুরিত হচ্ছে, তখন আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে ছোট্ট ছোট্ট আলোবিন্দু মানে ওরকম চকচক করবে, যেটা আমরা টিন্ডাল এফেক্ট বলছি। ঠিক আছে? আচ্ছা, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কেন হচ্ছে না? কারণ প্রকৃত দ্রবণের কণার আকারটা অত্যন্ত ছোট, এরকম কণা দিয়ে তো আলোর বিচ্ছুরণ ঘটে না, সেই জন্য টিন্ডাল প্রভাব হয় না প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে? আর কলয়েড, আবার বলছি, কলয়েড দ্রবণে আকার অপেক্ষাকৃত বড়, এরকম দ্রবণের কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে, ফলে আমরা টিন্ডাল প্রভাবটা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা, এটা কি হলো না, টিন্ডাল এফেক্ট। বইতে দেখে আরেকবার করে ভালো করে রিডিং করে নেবে। আচ্ছা, আরেকটা ধর্ম হচ্ছে কি টিন্ডাল এফেক্টে, যেমন একটা ধর্ম ব্রাউনীয় গতি। বিজ্ঞানী ব্রাউন এটা প্রথম দেখেছিলেন বলে এটা ব্রাউনীয় গতি বলা হয়, এইটার নাম দেওয়া হচ্ছে। ব্রাউনীয় গতিটা হচ্ছে কি, কলয়েড দ্রবণে যে বিস্তার মাধ্যমটা তার মধ্যে যে কলয়েড কণাগুলো, তারা যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, তারা ওই কণাগুলো মানে যেমন তেমনভাবে যেরমভাবে সেরমভাবে এরমভাবে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে। ঠিক আছে? এবারে এই যে ছুটে বেড়ানো বিভিন্ন দিকে, এর কোনো ডিরেকশানের কোনো ঠিক নেই, একবার এদিকে যাচ্ছে তো একবার এদিকে যাচ্ছে তো একবার এদিকে যাচ্ছে, মানে কোনো ডিরেকশানের ঠিক নেই, এটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতিটা কেন হয়? তার কারণ হচ্ছে কলয়েড কণাগুলো কিন্তু স্থির থাকে বিস্তার মাধ্যমের মধ্যে, কিন্তু বিস্তার মাধ্যমে যে মানে বিস্তার মাধ্যমটা যে সমস্ত অণু দিয়ে তৈরি, সেই অণুগুলো তো সারাক্ষণ ছুটছে এইভাবে যেমন তেমন ওয়েতে ছুটছে। তার ফলে তারা করছে কি, কলয়েডকে গিয়ে ধাক্কা দিচ্ছে, একবার এইদিকে একজন এখান থেকে ধাক্কা দিচ্ছে তো একজন এখান থেকে ধাক্কা দিচ্ছে তো একজন এখান থেকে ধাক্কা দিচ্ছে, তার ফলে কলয়েড কণাগুলো এরকম যেমন তেমনভাবে ঘুরে বেড়াচ্ছে। এইটাই হচ্ছে ব্রাউনীয় গতি। কারণটা হচ্ছে ওই বিস্তার মাধ্যমের যে কণাগুলো, সেগুলো কলয়েড কণাগুলো মানে বিস্তৃত দশাকে সমানে ধাক্কা দিচ্ছে, তার ফলে সেটা বিভিন্ন ডিরেকশানে ঘুরছে। এটাই হচ্ছে ব্রাউনীয় গতি। আচ্ছা, ব্রাউনীয় গতির পরে আমরা আসছি ইলেকট্রোফোরেসিস ধর্ম বা তড়িৎ ধর্ম আর কি। যেটা তড়িৎ ধর্মটা হচ্ছে কি না,
তোমরা তো দেখলে যে কোনো একটা নির্দিষ্ট একটা কণাকে শোষণ করে, হয় পজিটিভ আর নেগেটিভ কোনো একটা কণাকে কলাইড কণাগুলো শোষণ করে, তার মানে পৃষ্ঠতলে শোষণ করে সেই কণাটার যে যে আধান, সেই আধানে আহিত হয়, তার হয় পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়নে পরিণত হয় কলয়েডগুলো। এবার কোনো কোনো কলয়েডে দ্রবণের কণাগুলো, বিশেষ করে যেগুলো দ্রাবক বিকর্ষী সল আর কি, সেই কণাগুলো হয় কি ধনাত্মক বাড়ি না, তো দ্রাবক বিকর্ষীরাই সাধারণত এরকম চার্জড হয় বেশিরভাগ ক্ষেত্রে। এরকম এবার যে ধরো পজিটিভ, ধরো ফেরিক হাইড্রক্সাইড সল, এটা তো পজিটিভ হচ্ছে, আবার আর্সেনিয়াস সালফাইড সল, এটা তো নেগেটিভ হচ্ছে। এবার পজিটিভটা কি হবে, যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে চালনা করি তাহলে পজিটিভটা ক্যাথোডে যাবে, এটাকে বলে ক্যাটাফোরেসিস। তাহলে ফেরিক হাইড্রক্সাইড সল সবসময় ক্যাথোডে ক্যাটাফোরেসিস করবে, আবার আর্সেনিয়াস সালফাইড সল যেহেতু নেগেটিভ সে অ্যানোডের দিকে যাবে, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যানাফোরেসিস। ওকে, তাহলে এইটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। আর এর কোলয়েড কণাগুলোর আধান, মানে এই পদ্ধতির সাহায্যে কোলয়েড কণাগুলোর কি আধান সেটা নির্ণয় করা হয়। আর এটার অনেকগুলো ব্যবহার আছে, যেমন ধরো কোনো কারখানা চিমনি দিয়ে যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটাকে সে ধোঁয়াটা সাধারণভাবে নেগেটিভলি চার্জড। তো সেই নেগেটিভলি চার্জড যে ধোঁয়াটা বেরোয় সেটা তো আমাদের দূষক পদার্থ, তো বায়ুকে দূষিত করে। তো নেগেটিভলি চার্জটাকে একটা কটেল অধক্ষেপকের মধ্যে দিয়ে যদি পাস করাই তাহলে সেটা কটের অধক্ষেপকটা মানে পজিটিভলি চার্জড যে অংশটা, সেই অংশটা নেগেটিভলি চার্জডকে শোষণ করে নেবে, দিয়ে যেটা বেরোবে সেটা বিশুদ্ধ ধোঁয়া। কেমন এইভাবে ক্যাটাফোরেসিস বা মানে ইলেকট্রোফোরেসিসটাকে এইভাবে ব্যবহার করা হয় তড়িৎচলন। এইভাবে তড়িৎচলন মানে পজিটিভ হলে আমি নেগেটিভ, মানে এমনিতে সাধারণভাবে কাদা বলো বা ধোঁয়া বলো, ধোঁয়ার যে ধোঁয়ার মধ্যে তো কার্বন কণা থাকে, সেই কার্বন কণাগুলো কিন্তু নেগেটিভলি চার্জড, বুঝতে পেরেছো? তো সেটাকে তাহলে পজিটিভলি চার্জড কোনো তড়িৎদ্বার দিয়ে সেটাকে তখন শোষণ করে নেওয়া হয়। এবারে কোলয়েড দ্রবণের কোলয়েড কণাগুলোকে আমরা যদি আমরা কি দেখছি কি না, প্লাস বা মাইনাস চার্জ। তো এবার এই প্লাস বা মাইনাস চার্জকে আমরা যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে আমরা ধরো ফেরিক হাইড্রক্সাইড সল্টটা, এই ফেরিক হাইড্রক্সাইড সল্টটা তো পজিটিভলি চার্জ, তো FeOH3, এর গায়ে Fe3+, এরম হওয়ার জন্যে পজিটিভলি চার্জ। এবার এর মধ্যে আমি যদি ধরো সোডিয়াম সালফেট দিই, তাহলে এই যে সালফেট আয়ন, এই সালফেট আয়ন ফেরিকের সঙ্গে বিক্রিয়া করবে, এই ফেরিক যেটা রয়েছে এর গায়ে, দিয়ে ফেরিক সালফেট হবে Fe2SO4 দিয়ে ফেরিক সালফেট হবে, আর ফেরিক হাইড্রক্সাইড থেকে যাবে, তখন ফেরিক হাইড্রক্সাইডটা তখন অধক্ষিপ্ত হবে। এই যে অধক্ষিপ্ত মানে একটা কোনো তড়িৎ বিশ্লেষ্য, এখানে তড়িৎ বিশ্লেষ্যটা হচ্ছে সোডিয়াম সালফেট দেওয়ায় কি হলো, আমার কোলয়েডের কণাটাকে আমি অধক্ষিপ্ত করলাম, এই ঘটনাটাকে বলা হয় তঞ্চন। আবার ধরো আর্সেনিয়াস সালফাইড মাইনাস আছে, তো এর মধ্যে আমি যদি ধরো প্লাস চার্জ আর কি কোনো একটা প্লাসে ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, অ্যালুমিনিয়াম 3+, এই সালফাইডটাকে কি করবে, অ্যালুমিনিয়াম সালফাইড করে এটাকে অধক্ষিপ্ত করে নেবে। আর এইটা তখন আবার তলায় অধক্ষিপ্ত হবে। কেমন? তো এইভাবে আমরা অধক্ষিপ্ত করতে পারি, মানে এই ঘটনাটাকে বলা হয়, এই যে অধক্ষিপ্ত করছি আমরা বিভিন্নভাবে, এটাকে বলা হয় তঞ্চন। কেমন? আচ্ছা, এই যে তঞ্চন ঘটাচ্ছি আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দিয়ে, যে তঞ্চনটা ঘটলো, হ্যাঁ, আমি কি করলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে কি মানে সালফাইড আয়নকে আকর্ষণ করলো, তার ফলে কি হলো না, অ্যালুমিনিয়াম সালফাইড হয়ে অধক্ষিপ্ত হয়ে গেল। তো এই যে করলাম, এগুলো
এটা কতটা মানে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্যগুলো দিচ্ছি তার যে আধানটা রয়েছে, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Al3+, সরি Al3+, Cl-, 3Cl-, বা ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সবচেয়ে সোজা Na+, Cl-, আবার ধরো বেরিয়াম ক্লোরাইড Ba2+, 2Cl-, এই যে আয়নগুলো, তো অ্যালুমিনিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, বেরিয়াম আয়ন, পজিটিভ চার্জ, এরা কি করবে? নেগেটিভলি চার্জড মানে As2S3 এই কোলয়েডকে, এই মাইনাস চার্জ এরা আকর্ষণ করে কি করবে? অধক্ষিপ্ত করবে, তাই তো? তো কিন্তু এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কার্যকরী হবে? সোডিয়াম প্লাস না বেরিয়াম 2+, না অ্যালুমিনিয়াম 3+? নিয়মটা হচ্ছে যে যে আধানটা দিয়ে আমি অধক্ষিপ্ত করব সেই আধানটার চার্জের মান যত বেশি হবে অধক্ষিপ্ত করার ক্ষমতাটা তত বেশি হবে। এটা হচ্ছে সুলজে হার্ডি রুল নীতি। তাহলে এক্ষেত্রে কার সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম, তার চেয়ে কম বেরিয়াম, তার চেয়ে কম সোডিয়াম। এটা 1+, 2+, 3+, এর ক্ষমতা সবচেয়ে বেশি। কেমন? সিমিলারলি যদি ফেরিক হাইড্রক্সাইড সলের ক্ষেত্রে আমরা কি হচ্ছে? পজিটিভলি চার্জ, তো এটাকে আমি নেগেটিভলি চার্জ কিছু দিয়ে করব, সেটা হতে পারে সোডিয়াম সালফেট, যেটা করেছিলাম Na2SO4, অথবা ধরো সোডিয়াম ক্লোরাইড, অথবা ধরো সোডিয়াম ফসফেট। এখানে দেখো সোডিয়ামটা তো সবার ক্ষেত্রে কমন, আর এখানে কি এটা যেহেতু পজিটিভ ও নেগেটিভ কাউকে নেবে। নেগেটিভ সালফেটের আধান হচ্ছে 2, ক্লোরাইডের আধান 1, ফসফেটের আধান 3। তাহলে সুলজে হার্ডি রুল অনুসারে ফসফেট সবচেয়ে বেশি অধক্ষিপ্ত করতে পারবে, তারপর সালফেট, তারপর ক্লোরাইড। ঠিক আছে? তাই তড়িৎ বিশ্লেষ্যর এই এরা তো সবাই তড়িৎ বিশ্লেষ্য, এই তড়িৎ বিশ্লেষ্যগুলোর তঞ্চন ক্ষমতা নির্ভর করছে তড়িৎ বিশ্লেষ্যের যে আধান তার উপরে। আধানের মান যত বেশি হবে তত বেশি তার তঞ্চন করার ক্ষমতা হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে যে সমস্ত আমরা এগুলোকে কি কাজে লাগাতে পারি। আমরা কোলয়েড যে শিখলাম, কোলয়েড দ্রবণ যে শিখলাম, মানে আমরা সাধারণভাবে প্রকৃতিতেই যেটা দেখছি, আমরা এমনি কাজেও লাগাতে পারি বিভিন্নভাবে কোলয়েড রসায়নকে। একটা হচ্ছে তোমরা দেখেছো হয়তো যে আগে মানে দাদামশাইরা, ঠাকুরদারা, তারা দেখবে যে যখন দাড়ি কামাতে যেতেন তখন রক্ত বেরিয়ে গেলে, দাড়ি কাটতে গিয়ে যে রক্ত বেরিয়ে যায়, সেই রক্তটাকে বন্ধ করার জন্যে ফটকিরি ব্যবহার করতেন। ফটকিরি হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট আর 24টা জলের অণু। এর মধ্যে যে অ্যালুমিনিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন আছে, রক্তও তো একটা কোলয়েড, রক্ত হচ্ছে নেগেটিভ কোলয়েড। সে এই ফটকিরির যে অ্যালুমিনিয়াম আয়ন Al3+, পটাশিয়াম আয়ন, এই আয়নগুলো গিয়ে রক্তের নেগেটিভ আয়নের সঙ্গে তঞ্চন করে। ঠিক আছে? তঞ্চন করে কি হবে তখন? প্রেসিপিটেট মানে অধক্ষিপ্ত হবে, অধক্ষিপ্ত হয়ে গেলে জমে যাবে, জমে গিয়ে তাহলে রক্ত পড়াটা তখন বন্ধ হবে। ঠিক আছে? আবার ধরো যে বদ্বীপ যে তৈরি হয়, বদ্বীপটা কোথায় তৈরি হয়? নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে, সেই সাগরে, ধরো নদী আসছে এরমভাবে, আর এই হচ্ছে আমার সাগর, নদী এসে, নদীর জল নেগেটিভলি চার্জড, আর এখানে সাগরে এসে যখন পড়ছে, নদী এইভাবে এসে পড়ছে সাগরে কি সোডিয়াম ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে। এই প্লাস আয়নগুলোর সঙ্গে কাদার যে নেগেটিভ আয়ন, সেগুলো এখানে যখন ঢুকছে এসে সাগরে, সেগুলো তঞ্চন হচ্ছে, তার ফলে এই আয়নগুলোর সঙ্গে কাদার আয়নের তঞ্চন হয়ে গিয়ে এখানে অধক্ষিপ্ত হচ্ছে, তারপরে এরকম বদ্বীপ তৈরি হচ্ছে। নদীর মোহনায় সেই জন্য বদ্বীপ তৈরি হয়। কেমন? আর কটেল অধক্ষেপের কথা তো তোমাদের আগেই বলেছি। কটেল অধক্ষেপে কি হয় না, ওই
নেগেটিভলি চার্জ ধোঁয়া যখন বেরিয়ে আসে তখন তাকে পজিটিভলি চার্জ কোনো অধক্ষেপক দিয়ে তাকে নেগেটিভলি চার্জকে পজিটিভ চার্জ দিয়ে প্রশমিত করে অধক্ষিপ্ত করা হচ্ছে, তার ফলে যে দূষণটা সেটা বেরিয়ে আসতে পারছে না। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিস কথাটা তোমরা শুনেছো। ডায়ালিসিস কখন হয়, কখন করতে হয় কোনো রোগীর ডায়ালিসিস কখন করতে হয়? যখন তার কিডনিটা খারাপ হয়ে যায়। কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে রক্তকে পরিশোধিত করা। এবার রক্ত হচ্ছে নেগেটিভলি চার্জড কোলয়েড, ঠিক আছে? রক্তর সঙ্গে যখন ইউরিয়াটা মিশে যায় তখন সেটা দূষিত হয়ে যায়। কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে, রক্ত প্লাস ইউরিয়া থেকে ইউরিয়াটাকে বের করে নেওয়া। কিডনির যে গাটা আর কি, সেটা অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা দিয়ে এমনি যেটা এমনি ফিল্টার কাগজের মধ্যে দিয়ে রক্ত ইউরিয়া সব গলে যাবে, কিন্তু কোলয়েডগুলো অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে গলে যেতে পারে না। প্রকৃত দ্রবণ আর কোলয়েডের এটা পার্থক্য। প্রকৃত দ্রবণ অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়েও গলে যায়, কারণ ছোটো ছোটো কণাগুলো, দ্রাব কণাগুলো ছোটো, সেই জন্য অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়েও গলে, আবার ফিল্টার পেপারের মধ্যে দিয়েও চলে যেতে পারে। অর্ধভেদ্য পর্দা যেমন পার্চমেন্ট কাগজ, এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তারপরে যে প্রাণীদের যে সমস্ত অর্গানগুলো, তার যে সমস্ত ব্লাডারগুলো, তার গাগুলো, এই প্রাচীরটা যে গাগুলো হচ্ছে এরকম অর্ধভেদ্য পর্দা হয়, বুঝতে পেরেছো? বা সেলোফেন, এগুলো সব অর্ধভেদ্য পর্দা। এর মধ্যে দিয়ে প্রকৃত দ্রবণ যেতে পারবে, কিন্তু কোলয়েড দ্রবণ যেতে পারবে না। এবার রক্তর সঙ্গে ইউরিয়া যদি মিশে যায় তাহলে রক্তটা দূষিত হয়ে যাবে। তখন সে কিডনি করে কি, এই রক্ত আর ইউরিয়ার মিশ্রণটাকে ও কিডনির মধ্যে আসে, মিশ্রণের মধ্যে থেকে রক্তটা কোলয়েড সেটা ঢুকতে পারে না, সেটা বাইরে থেকে যায়, ইউরিয়াটা ভেতরে ঢুকে আসে, দিয়ে কিডনি সেটাকে ইউরিয়াটাকে বের করে দেয় ইউরিনেশনের মাধ্যমে, দিয়ে রক্তটা তখন বিশুদ্ধ হয়ে যায়। এবার কিডনি যখন খারাপ হয়ে যায় তখন করা হয় কি, এরকম কিডনির মতন অর্ধভেদ্য একটা পর্দা দিয়ে এরকম ব্লাডার তৈরি করা হয়, দিয়ে এর মধ্যে দূষিত রক্তটাকে ঢোকানো হয়, দিয়ে দূষিত রক্তটাকে ওরমভাবে ঢোকানো হয় না, এর গা দিয়ে ঢোকানো হয়। গা দিয়ে ঢোকানোর ফলে এখানে রক্তটা বাইরে থেকে যাচ্ছে, যেহেতু এটা কোলয়েড, আর ভেতরে ইউরিয়াটা ঢুকে আসছে, ইউরিয়া ভেতরে ঢুকে আসছে। তার ফলে যে রক্তটা যেটা আমরা যে উল্টো কথা বলছি আমি। হ্যাঁ, এখানে রক্তটা যেহেতু কোলয়েড, সে বাইরে থেকে যাচ্ছে, ইউরিয়া ভেতরে, এবার এই ইউরিয়াটাকে আমরা তখন বার করে নিচ্ছি, আর তখন বিশুদ্ধ রক্তটাকে পেয়ে যাচ্ছি। এরকম একটা ব্লাডার নেওয়া হচ্ছে, ব্লাডারের মধ্যে দূষিত রক্তটাকে পাঠানো হচ্ছে, দিয়ে রক্তটার মধ্যে ইউরিয়াটা ঢুকে যাচ্ছে, এর মধ্যে দিয়ে ইউরিয়াটাকে আমরা বার করে নিচ্ছি, দিয়ে আর বিশুদ্ধ রক্তটাকে আমরা তখন পেয়ে যাচ্ছি, আমরা সেটাকে আবার শরীরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ডায়ালিসিস করা হয়, ঠিক আছে? এটা একটা কোলয়েড রসায়নের একটা বড় প্রয়োগ। এখানে আমরা দেখলাম যে তাহলে কোলয়েডের আরেকটা বিশেষ ধর্ম হচ্ছে কি না, কোলয়েড পদার্থ অর্ধভেদ্য পর্দা বা সেলোফেন বা পার্চমেন্ট কাগজ বা যে সমস্ত প্রাণীদেহের যে সমস্ত ব্লাডার, তার মধ্যে দিয়ে ঢুকতে পারে না কোলয়েড, কিন্তু প্রকৃত দ্রবণ যেগুলো সেগুলো ইউরিয়া তো প্রকৃত দ্রবণ, এর মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে ডায়ালিসিস করা হয়, ঠিক আছে?